স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, পহেলা বৈশাখেই ফিরতে পারেন হাসিনা। এবার সরাসরি আমেরিকা ও ইন্ডিয়ার কূটনৈতিক বেড়াজালে ফেসে যাচ্ছেন তারেকের সরকার। রাজনীতিতে নতুন সমীকরণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন করে অস্তিত্ব বিলীনের ঝুঁকিতে বিএনপি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ফের প্রশ্নের মুখে তারেকের আই হ্যাভ এ প্ল্যান, এবার বিপাকে বিদেশগামী শিক্ষার্থীরা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংস্কারের নামে ধোঁকা নাটায় নিজেদের হাতেই রাখল বিএনপি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ৩ জেলায় র্যাবের অভিযান, 50,000 লিটার তেলের অবৈধ মজুদ শনাক্ত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হকারদের পুনর্বাসনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল মোড়ে মানব, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপির 36 সংরক্ষিত নারী আসনের জন্য 730 ফর্ম বিক্রি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি, নাহিদ ইসলাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আলোচনায় বসতে 2 শর্ত ইরানের, চুক্তি না হলে আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে এবার সত্যিই বড় মোড় আসতে চলেছে। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পয়লা বৈশাখ 14 এপ্রিল 2026 দেশে ফিরতে পারেন। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সরাসরি আমেরিকা ও ভারতের কূটনীতিক বেড়াজালে ফেসে যাচ্ছে। দুই দেশের সম্মিলিত চাপ এবং সেনাপ্রধানের সাম্প্রতিক অবস্থানের কারণে রাজনীতিতে একেবারে নতুন সমীকরণ তৈরি হয়েছে। দিল্লি থেকে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, শেখ হাসিনা পয়লা বৈশাখকে প্রতীকী দিন হিসেবে বেছে নিয়েছেন। বাংলা নববর্ষের দিনে নতুন শুরুর বার্তা দিয়ে তিনি দেশে ফিরবেন। সূত্র বলছে, হাসিনা ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন পয়েন্টে স্বাগত জানানোর পরিকল্পনা চলছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, নেত্রী বলেছেন, পয়লা বৈশাখেই ফিরব। বাংলা নববর্ষের দিনে জনগণের সঙ্গে মিলিত হব। তারেকের ফ্যাসিস্ট সরকারের দিন শেষ। গত 48 ঘণ্টায় 2টি বড় ঘটনা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রথমত, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের বৈঠক। দ্বিতীয়ত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর। সূত্রমতে, আমেরিকা স্পষ্ট করে বলেছে যে তারেক সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র চায় দ্রুত ক্ষমতা হস্তান্তর। একই সঙ্গে ভারত ও হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। দুই দেশের সম্মিলিত কূটনীতিক চাপে তারেক সরকার এখন বেড়াজালে আটকে পড়েছে। এক কূটনীতিক সূত্র জানায়, আমেরিকা ও ভারত উভয়েই মনে করছে হাসিনা ছড়া বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে না। সেনাপ্রধানও এই লাইনে সম্মতি দিয়েছেন। রাজনীতিতে নতুন সমীকরণ। এই নতুন সমীকরণে 3টি শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1, শেখ হাসিনা ও আওয়ামী লীগ, দীর্ঘ নির্বাসনের পর প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে। 2, সেনাবাহিনী, সেনাপ্রধানের নির্দেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে। 3, আন্তর্জাতিক শক্তি, যুক্তরাষ্ট্র ও ভারত, যারা একসঙ্গে চাপ প্রয়োগ করছে। বিএনপির অভ্যন্তরে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। তারেক রহমানের ঘনিষ্ঠ নেতারা জরুরি বৈঠক করছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা বিদেশি ষড়যন্ত্র। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সরানোর চেষ্টা চলছে। আমরা কোনো চাপের কাছে মাথা নত করব না। হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে। ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন স্তরে প্রস্তুতি সভা চলছে। নেতারা বলছেন, পয়লা বৈশাখে নেত্রী ফিরলে সারা দেশে স্বাগত জানানো হবে। তারেক সরকারের পতনের পর নতুন যুগ শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পয়লা বৈশাখে হাসিনার ফেরা যদি সত্যি হয়, তাহলে দেশে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে। সেনাবাহিনীর ভূমিকা, আন্তর্জাতিক চাপ এবং জনমত 3টি মিলে তারেক সরকারের অবস্থান খুবই দুর্বল হয়ে পড়েছে।
তবে অনেকে সতর্ক করে দিয়ে বলছেন এখনও আইনি জটিলতা রয়েছে। হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় মৃত্যুদণ্ডসহ শাস্তি রয়েছে, তাই প্রত্যাবর্তনের পর কিভাবে পরিস্থিতি সামলানো হবে সেটা বড় চ্যালেঞ্জ। বিএনপি সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন বিদেশি শক্তির কাছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। পয়লা বৈশাখে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং আমেরিকা ভারতের কূটনীতিক চাপে তারেক সরকারের ফেঁসে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যাচ্ছে। এখন দেখার বিষয় আগামী 2 সপ্তাহে কি ঘটে এবং হাসিনা সত্যিই পয়লা বৈশাখে ফিরতে পারেন কিনা। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন করে অস্তিত্ব বিলীনের ঝুঁকিতে বিএনপি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি কাঠামো চূড়ান্ত করেছে বিএনপি সরকার। যদিও নির্বাচনের আগে দলটির শীর্ষনেত্রী নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তবুও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের পথেই হাঁটল তারা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। গত বছর ওই অধ্যাদেশের বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরানোর এই কৌশল বিএনপির জন্য দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে এবং দলটিকে বিলীন হওয়ার ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। উল্লেখ্য যে 2024 সালের আগস্টে বেগম খালেদা জিয়া প্রতিহিংসা বর্জনের ডাক দিয়েছিলেন। এমনকি 2026 সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আজ এক দল নিষিদ্ধ হলে কাল অন্য দলের ওপরও সেই খড়গ নেমে আসতে পারে। কিন্তু ক্ষমতার শুরুতেই সেই অবস্থান থেকে সরে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় বিএনপির রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি মূলত নিজেকেই কঠিন ঝুঁকির মুখে ফেলেছে। এর ফলে তৈরি হতে পারে বেশ কয়েকটি জটিল পরিস্থিতি। 1. আওয়ামী লীগের প্রতি জনসহানুভূতি আরও বাড়বে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ফলে তারা জনগণের কাছে মজলুম হিসেবে উপস্থাপিত হওয়ার সুযোগ পাবে। এতে দলটির প্রতি সাধারণ মানুষের সহানুভূতি বাড়তে পারে, যা প্রকারান্তরে বিএনপির গণতান্ত্রিক ভাবমূর্তিকেই বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ করবে। 2. আন্তর্জাতিক মহলের চাপ। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ইইউ, কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক অংশীদাররা সবসময় অন্তর্ভুক্তমূলক রাজনীতির পক্ষে। একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং দাতা দেশগুলোর কাছ থেকে বিএনপি সরকার চরম কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে। 3. নৈতিক এবং ঐতিহাসিক সংকট। সমালোচকরা বলছেন একদিকে ৭১-এর গণহত্যার দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী রাজনীতি করার সুযোগ পাচ্ছে, অন্যদিকে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই বৈপরীত্য বিএনপিকে নৈতিকভাবে দুর্বল করে দেবে। এর ফলে বিএনপি নিজেই স্বাধীনতা বিরোধীদের দোষণকারী হিসেবে অভিযুক্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। এতে দলটি একসময় রাজাকারের দোসর হিসেবে রাজনৈতিক দৃশ্যপট থেকে বিলীন হয়ে যেতে পারে। এছাড়া দেশবিরোধী জামায়াত দেশের রাজনীতিতে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে। 4. বড় একটি অংশের ভোটাধিকার হরণ। দেশের অন্তত 30% বা 1/3 ভোটার ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক। দল নিষিদ্ধ করার মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক ও ভোটাধিকার কার্যত হরণ করা হলো। এই বিশাল অংশকে রাজনীতির বাইরে রাখা দীর্ঘমেয়াদী জন অসন্তোষ এবং সামাজিক বিভাজন তৈরি করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগকে মাইনাস করার ফলে জামায়াতে ইসলামী এখন বিএনপির প্রধান বিকণ্ঠ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। যদি ভবিষ্যতে কোনো কারণে মানুষ বিএনপির উপর অসন্তুষ্ট হয়, তবে বিকল্প হিসেবে কট্টরপন্থী শক্তির উত্থান ঘটার সম্ভাবনা প্রবল। রাজনৈতিক মহলে এখন এই আলোচনা জোরালো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বিএনপির জন্য শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। এদিকে সংস্কারের নামে ধোঁকা, নাটাই নিজেদের হাতে রাখল বিএনপি। রাষ্ট্র সংস্কারের গালভারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও শেষ পর্যন্ত বিচার বিভাগের নাটাই নিজেদের হাতেই রেখে দিল বিএনপি নেতৃত্বাধীন সরকার। ক্ষমতায় বসার পর সংস্কারের অঙ্গীকার পূরণের বদলে উল্টো পথে হাঁটা শুরু করেছে দলটি। সম্প্রতি জাতীয় সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ সহ 3টি অধ্যাদেশ রহিতকরণ বিল পাশের ফলে আধের নিয়মেই ফিরছে বিচারক নিয়োগ ও বিচার বিভাগের কার্যক্রম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি আইনি পরিবর্তন নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা। সংস্কারের দোহাই দিয়ে যে দাঙ্গা সৃষ্টি করা হয়েছিল তা যে কেবল ক্ষমতা দখলের একটি কৌশল ছিল, তা সরকারের এই সাম্প্রতিক সিদ্ধান্তে আজ দিবালোকের মতো স্পষ্ট। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যদি পুরনো নিয়মেই ফিরতে হয় তবে সংস্কারের নামে কেন এই ধোঁকা?
সংসদে বিএনপির এই ধোঁকা মেনে নিতে না পেরে প্রশ্ন তুলেছেন রংপুর ৪ আসনের জামানাতি জকি সংসদ সদস্য আক্তার হোসেন। জুলাইয়ের অন্যতম এই দাঙ্গাবাজ বলেন, কোনো একটি ঘুড়িকে আপনি আকাশে উড়িয়ে দিয়েছেন, সেই ঘুড়ির নাটাই যদি আপনার হাতে থাকে, ঘুড়িকে আপনি যতই উড়া স্বাধীনতা দেন না কেন, আকাশের মধ্যে সেই ঘুড়ি সেখানেই পাক খাবে। আপনি যখন টান দেবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। এ থেকে স্পষ্ট যে বিএনপি এখন নিজের মতো করে পুরো বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবে। জুলাই মাসের ঘটনা প্রবাহকে অনেক বিশ্লেষক এখন ভিন্ন নজরে দেখছেন। সমালোচকদের মতে সংস্কারের দোহাই দিয়ে যে দাঙ্গা করা হয়েছিল তা ছিল মূলত ক্ষমতা দখলের একটি কৌশল। সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, যদি পুরনো নিয়মেই ফিরতে হয় এবং বিচার বিভাগকে দলীয় কবজায় রাখা হয়, তবে এত সংস্কারের প্রতিশ্রুতি কেন দেয়া হয়েছিল? বিশ্লেষকদের মতে সংস্কার এখন কেবল একটি রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে, যার আড়ালে ক্ষমতা সুসংহত করার পুরনো খেলাই চলছে। ফের প্রশ্নের মুখে তারেকের আই হ্যাভ এ প্ল্যান। এবার বিপাকে বিদেশগামী শিক্ষার্থীরা। বিএনপি সরকারের নীতি নির্ধারণী মহলে বহুল আলোচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বা বিশেষ পরিকল্পনা নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন মুখর, ঠিক তখনই বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার শিক্ষা ভিসা নিয়ে উদ্ভূত পরিস্থিতি হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তন ও সরকারের নতুন সব পরিকল্পনার ডামাডোলের মাঝে বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ধস এখন টক অব দ্য কান্ট্রি। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের সাম্প্রতিক তথ্যে এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চশিক্ষার জন্য করা আবেদনগুলোর মাত্র 67.6% অনুমোদিত হয়েছে, যা গত 21 বছরের মধ্যে সর্বনিম্ন। এই ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। টাইমস হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে করা স্টুডেন্ট ভিসা আবেদনের 51%ই প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ প্রতি 100 জন আবেদনকারীর মধ্যে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার ভিসা পাননি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন ভারত 40%, নেপাল 65%, শ্রীলঙ্কা 38% এবং ভুটানের 36%-এর তুলনায় বাংলাদেশের প্রত্যাখ্যানের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এখন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নজিরবিহীন কঠোরতা অবলম্বন করছে। একজন শিক্ষার্থী সত্যিই পড়াশোনার জন্য আসছেন কিনা, নাকি এটি কেবল অভিবাসনের একটি মাধ্যম, সেটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারের নীতিগত পরিবর্তনের প্রভাবে ভিসা প্রক্রিয়ায় এই কড়াকড়ি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। মজার বিষয় হলো, একদিকে ভিসা পাওয়ার হার কমছে, অন্যদিকে বাংলাদেশ থেকে আবেদনের সংখ্যা গত বছরের তুলনায় 51% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনৈতিক সংকটের বাস্তবতায় শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে। নেপালে এই হার 91% এবং ভারতে 36%। আবেদনের এই বিপুল আধিক্য এবং সেই অনুপাতে প্রত্যাখ্যানের উচ্চ হার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর কাছে বাংলাদেশের রিস্ক প্রোফাইল বা ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এতে ভবিষ্যতে ভিসা পাওয়া আরও কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া এই গণপ্রত্যাখ্যান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে, এভাবে ভিসা বাতিল হতে থাকলে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হবে। তারেকের কথিত আই হ্যাভ এ প্ল্যানের বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের এই ইমেজ সংকট কাটানোর কোনো কার্যকর উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই দাঙ্গার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তার জন্য শিক্ষার্থীদের এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হতে পারে। আরও জানিয়ে দেব, 3 জেলায় র্যাবের অভিযান, 50,000 লিটার তেলের অবৈধ মজুদ শনাক্ত। জ্বালানি ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে দেশের 3 জেলায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 8টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এই অভিযানে প্রায় 50,000 লিটার তেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 3,61,200 টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুর জেলায় এসব অভিযান চালানো হয় বলে আজ শনিবার র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, চট্টগ্রামের 6টি স্থানে এবং সিরাজগঞ্জের সলঙ্গা ও ফরিদপুরের কোতোয়ালি থানায় অভিযান চালানো হয়। এর মধ্যে হাটহাজারী, কর্ণফুলীর মৈজারটেক বাজার, নগরীর সদরঘাট ও মেডিকেল রোড এলাকা এবং কয়েকটি আবাসিক ভবনের ফ্ল্যাট ও ব্যক্তিগত গোদাম অন্তর্ভুক্ত ছিল। এই সময় অবৈধভাবে মজুদ রাখা 45,549 লিটার অকটেন, পেট্রোল, ডিজেল ও ভোজ্য তেল উদ্ধার করা হয়। অগ্নি নির্বাপক ব্যবস্থার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন এবং অবৈধ মজুদের অভিযোগে 6টি প্রতিষ্ঠানকে 3,30,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ১৫০০ লিটার তেল জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র্যাব আরও জানায়, সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদের দায়ে দুজনকে ২ মাসের বিনাশন কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি পেট্রোল পাম্পে অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে একটি মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি বহনের কারণে এক আরোহীকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। র্যাব জানিয়েছে, বাজারে অস্থিরতা সৃষ্টিকারী মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমও জোরদার করা হয়েছে। এদিকে হকারদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে মানববন্ধন। হকারদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় হকাররা। শনিবার সকাল ১১টায় এই মানববন্ধনে বিপুল সংখ্যক হকার অংশ নেন। হকার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা। প্রধান অতিথির বক্তব্যে দুলাল সাহা বলেন, জিমিফার তাগিদে হকাররা প্রতিদিন তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে ব্যবসা করেন। এতে করে তাদের পরিবার পরিজনের জীবিকা নির্বাহ হয়। কিন্তু উচ্ছেদ অভিযান ও পুনর্বাসনের অভাবে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তিনি বলেন, একজন গরিব মানুষ সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে জীবিকা নির্বাহ করবে, এটা কি তার অপরাধ? অনেক হকার কিস্তি নিয়ে ব্যবসা শুরু করেন, পরে সেই কিস্তি পরিশোধ করতে গিয়ে আবার নতুন ঋণে জড়িয়ে পড়েন। এতে তাদের জীবনে বাড়ে দুঃসহ চাপ। তিনি আরও বলেন, হকাররা জনদুর্ভোগ সৃষ্টি করে বাঁচতে চান না, বরং সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে চান। একই সঙ্গে বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, আমরা চাই সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করুক। তবে যদি জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে জনগণও প্রতিবাদে নামবে। হকারদের সমস্যা সমাধানে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করতে হবে। এতে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এবং হকার প্রতিনিধিদের নিয়ে আলোচনা করে একটি স্থায়ী পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে হকাররা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফর্ম বিক্রি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বিএনপি। আগামী ১২ মে অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে দলটির নারী নেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এরই মধ্যে ৭ শতাধিক ফর্ম বিক্রি হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০,০০০ টাকা। নির্বাচনের তফসিল অনুযায়ী প্রতি ৬ জন সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে বিএনপি জোটের ভাগে ৩৬টি আসন পড়ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। বাকি আসনগুলোর মধ্যে জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচন সরাসরি জনগণের ভোটে নয়, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে শুধু সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন প্রার্থীরা। আরও জানিয়ে দেব, ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি। নাহিদ ইসলাম। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোট নাহিদ ইসলাম। শনিবার ১১ এপ্রিল রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না। গণ আন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকার সহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে। নাহিদ ইসলাম বলেন, এদেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭-এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এদেশে যত গণ অভ্যুত্থান হয়েছে, এমনকি ২৪-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। তিনি বলেন, নতুন যে সরকার গঠিত হয়েছে তারা শ্রমিকদের রক্তের ওপর ক্ষমতায় বসেছে, কিন্তু ১ মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে। গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে। নিউজ প্রেজেন্স। এদিকে কেমন আছেন মুজতবা খামেনি?
জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা। মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় বাবা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর এই পদে আসীন হন তিনি। তবে দায়িত্ব পাওয়ার পর রিপোর্ট লেখা পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি তাকে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় মুখ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং তিনি এক বা উভয় পায়ে বড় চোট পেয়েছেন বলে তার ঘনিষ্ঠ মহলের একাধিক সূত্র জানিয়েছে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুতে রাজধানী তেহরানের সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে বিমান হামলায় তার মুখ ও পায়ে গুরুতর আঘাত লাগে। ওই হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সূত্রগুলো জানায় ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এখন সেই আঘাত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে সজাগ রয়েছেন। ইরানি সূত্রগুলোর মধ্যে দুজন জানিয়েছেন, মোজতবা খামেনি অডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সহ প্রধান বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে সরাসরি যুক্ত আছেন। তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে এমন এক সময়ে যখন ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। খামেনির বর্তমান অবস্থা নিয়ে এই তথ্যগুলোই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বিস্তারিত বিবরণ হলেও রয়টার্স নিরপেক্ষভাবে তথ্যগুলো যাচাই করতে পারেনি। বিমান হামলার পর থেকে তার অবস্থান, শারীরিক অবস্থা এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা সম্পর্কে জনসাধারণের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। ৮ মার্চ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পর থেকে তার কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশ করা হয়নি। খামেনির আঘাতের মাত্রা বা কেন তিনি এখনও কোনো ছবি বা রেকর্ডিংয়ে উপস্থিত হননি সে বিষয়ে রয়টার্সের করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি ইরানের জাতিসংঘ মিশন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আহত হন মোজতবা খামেনি। ওই হামলায় তার পরিবারের আরও সদস্য, বাবা, মা ও স্ত্রীসহ অনেকেই নিহত হন। ইরানের পক্ষ থেকে এখনও তার আঘাতের মাত্রা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদ পাঠক তাকে যুদ্ধে গুরুতর আহত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। এদিকে গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতো দাবি করেছিলেন খামেনি আহত হয়েছেন এবং তার চেহারা সম্ভবত বিকৃত হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সাথে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ধারণা করা হয়েছে একটি পা হারিয়েছেন খামেনি। তবে খামেনির ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন ১ বা ২ মাসের মধ্যে সর্বোচ্চ নেতার ছবি প্রকাশ করা হতে পারে এবং তিনি তখন জনসম্মুখে উপস্থিত হতে পারেন। যদিও ৩টি সূত্রই জোর দিয়ে বলেছে যে তার স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলেই তিনি জনসম্মুখে আসবেন। আরও জানিয়ে দেব, আলোচনায় বসতে ২ শর্ত ইরানের, চুক্তি না হলে আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নাকি সংঘাতের ভয়াবহ বিস্তার, এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ পাকিস্তানে মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে আলোচনার টেবিল বসার আগেই ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি অবস্থানে বিশ্ব রাজনীতিতে বইছে উত্তপ্ত হাওয়া। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসতে হলে তাদের ২টি কঠিন শর্ত পূরণ করতে হবে। প্রথমত, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের সকল সম্পদ অবমুক্ত করতে হবে। বিশেষ করে লেবানন পরিস্থিতি নিয়ে ইরান ও পাকিস্তানের দাবি, চলতি সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত ছিল, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই শর্তের জবাবে রীতিমতো রণহুঙ্কার ছেড়েছেন। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো সম্মানজনক চুক্তি না হয় তবে মার্কিন সামরিক বাহিনী আরও বিধ্বংসী শক্তিতে ঝাঁপিয়ে পড়বে। তিনি বলেন, আমরা বিশ্বের সেরা অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জাহাজ বোঝাই করছি। যদি সমঝোতা না হয় তবে আগের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে ইরানকে। ইরানের আলোচনার সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, সামনাসামনি তারা পরমাণু অস্ত্র ত্যাগের কথা বলে, অথচ গণমাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয়। তারা সত্য বলছে কিনা তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামী ২৪ ঘণ্টা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। শান্তি আলোচনা সফল হবে নাকি নতুন করে শুরু হবে বিধ্বংসী সংঘাত।